নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। না, বাংলাদেশ নয়, তার কারণ বাংলাদেশে সেরকম বড় কোনো ডেভেলপমেন্ট এই মুহূর্তে নেই, কিন্তু যেটা হচ্ছে ভারতবর্ষের মানুষ বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে যে সরাসরি প্রত্যক্ষ একটা সংঘর্ষ কখন যুদ্ধ পরিস্থিতির রূপ নেয়, বা যদি অনেকেই জানতে চাইছেন সেনাবাহিনীর হাতে পূর্ণ স্বাধীনতা, এই পূর্ণ স্বাধীনতার কথাটার মানেটা কি? ভারতীয় সেনাবাহিনী কি পূর্ণ স্বাধীন নয়? হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনী নিশ্চয়ই স্বাধীন একটি সত্তা, কিন্তু ভারতীয় সেনাবাহিনী, ভারতবর্ষ চলে সংসদের দ্বারা। ভারতবর্ষে যেহেতু সংসদীয় গণতন্ত্র, এখানে রাজনীতিবিদদের যারা নির্বাচিত হয়ে, যে রাজনীতিবিদ যারা হন, দেশ চালান যারা, ক্যাবিনেট, তাদের হাতে থাকে ক্ষমতাটা। অর্থাৎ কার সাথে কোন সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকের পর, দফায় দফা সব বৈঠকের পর যখন পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে আর্মি ঠিক কোন পয়েন্টে কীভাবে যুদ্ধ যদি করতে হয়, ঠিক কতটা যাবে, কিভাবে অপারেশনসটা ম্যানুভার হবে, এবং হচ্ছে তিনটে বাহিনী কোঅর্ডিনেটেড করে কীভাবে হবে, তার জন্য সিডিএস যে আছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ মিস্টার অনিল চৌহান, অত্যন্ত একজন ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মানুষ। এদের প্রত্যেকেরই সমর বিশারদ হিসাবে অত্যন্ত সুখ্যাতি রয়েছে। কিন্তু একটা দেশ যদি হয় একেবারে হচ্ছে জঘন্য, যার মতাদর্শ বলতে শুধু হচ্ছে জঙ্গিবাদ, যে দেশের অর্থনীতি পুরোটাই নিয়ন্ত্রিত হয় হচ্ছে একটা সেনাবাহিনী দ্বারা, এবং সেনাবাহিনীর দেশ হিসাবে যে পাকিস্তান, ফলে সে দেশের মানুষের কাছে সারা জীবন, অর্থাৎ যে মানুষ দুঃখের মধ্যে দিয়ে জন্মায়, দুঃখের মধ্যে দিয়ে তার জীবন শেষ হয়, সে মানুষ বুঝবে কি করে আসলে আনন্দটা কোথায়, সৌভ্রাতৃত্ব কোথায়? সে তার সুযোগ আসে না জীবনে। পাকিস্তানের ক্ষেত্রেও তাই হয়েছে। 47-এর আগের পাকিস্তান গঠনের আগে যে ভারতবর্ষ ছিল, আপনারা খান আব্দুল গফফর খানের বিভিন্ন বক্তব্যগুলো দেখবেন, এগুলো সব পাওয়া যায়। তো এখন যেহেতু ইন্টারনেটের যুগ, বা বিভিন্ন যারা ওইখানকার, ভাবুন ওই রুট ধরে, যে রুটে হচ্ছে এখন এই হাফিজ সঈদ বসে বসে লেজ নাড়াচ্ছে, সারা বিশ্বে জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে, ওই রুট দিয়ে কেউ না কেউ একজন নেতাজি সুভাষচন্দ্র বোসকে কাবুলে পৌঁছে দিচ্ছে, যে কাবুল থেকে তিনি অপারেট করছেন এবং পরবর্তী ক্ষেত্রে রাশিয়া না গিয়ে জার্মানি যাচ্ছেন। ফরওয়ার্ড ব্লকের নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, এই হাফিজ সঈদের যেখানে যেখানে সব লুকিয়ে থাকে না, লুকিয়ে থেকে এই সমস্ত কার্যপ্রণালী চালাতে থাকে, সেখান থেকে কিন্তু তিনি পরিকল্পনা করেছিলেন এই দেশটাকে কীভাবে স্বাধীন করা যায়। সেই দেশ, যে দেশের মধ্যে তখন এই সিন্ধু প্রদেশ থেকে শুরু করে যে পশ্চিম পাকিস্তান, যেটা থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত, ইভেন প্রায় ব্রহ্মদেশ ছুঁই ছুঁই, এই জায়গা পর্যন্ত দেশের মুক্তি আন্দোলন পরিকল্পনা করেছিলেন সুভাষচন্দ্র বসু। তাই ভাবি যে রুট নিয়ে গেছিল, তাহলে এগুলো না পেছলো পাকিস্তান গঠনের পর। পাকিস্তান গঠনের পর এগুলো হচ্ছে আর্মি জেনারেলরা, আর এগুলো হচ্ছে এই লস্করি তৈবার যারা যারা সব কমান্ডার, বা হাফিজ সঈদের মতো যারা কমান্ডার, তারা এগুলো, জনগণ একেবারে শেষ হয়ে গেল। এমতো পরিস্থিতিতে ভারত ঠিক কোন পদ্ধতির মধ্যে যাচ্ছে বা কিভাবে যেতে চলেছে, সেগুলো নিয়ে প্রথমে একটা আপনাদেরকে জানি, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, R+-এ প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, যেহেতু আমরা আপডেট দিচ্ছি আপনাদের, যে ভারত সীমান্ত দিয়ে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। না কোনো প্যাসেঞ্জার প্লেন, না কোনো বিমান, অর্থাৎ যুদ্ধ বিমান ক্রস করতে পারবে। ঠিক এই জিনিসটা 71-এ হয়েছিল। ভারত পাকিস্তান যুদ্ধ ঘোষণার পর একেবারে পূর্ব পাকিস্তান অনেকটাই ইজি হয়ে গেল। তার কারণ ভারত তখন পশ্চিম ফ্রন্টে যে যুদ্ধ করছে পাকিস্তানের সাথে, ফলে কোনো রসদ যেতে পারছে না, অন্যদিকে নৌবহর দিয়ে রসদ যেতে পারছে না, কারণ করাচি বন্দরকে প্রথম রাউন্ডে বিধ্বস্ত করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী কথা আমি বলছি, এবং পুরো এয়ার বন্ধ করে দিয়েছে, সমস্ত অল এয়ার রুটস যা যা আছে তা ভারতের উপর দিয়ে যাবে না, এবং গেলেই হচ্ছে পুরো পরিস্থিতি বদলে যাবে। পাকিস্তান সে রিস্ক নিচ্ছে না, উল্টে যে পরিস্থিতি, অনেকগুলো সীমানা চৌকি কিন্তু ছেড়ে পালিয়ে গেছে। এবং এই বিষয়ে মিমের যিনি প্রধান আসাউদ্দিন ওয়েসি, তিনি কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে
পোস্ট করেছেন, সেই পোস্টে বলেছেন পাকিস্তানি সেনাবাহিনী যে যে পোস্টগুলো ছেড়ে পালিয়ে গেছে সেই পোস্টগুলো যেন ভারতীয় সেনাবাহিনী দখল নেয়। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এলওসি, যেটাকে কার্যত সিমলা চুক্তি বাতিলের মাধ্যমে কার্যত এলওসি নেই পাকিস্তানের কাছে, সেখানে ভারতের কাছে এক অভূতপূর্ব সুযোগ এসেছে। পাক অধিকৃত কাশ্মীর, যেখান থেকে ভারতবর্ষে জঙ্গিবাদকে তৈরি করা হচ্ছে লঞ্চিং গ্রাউন্ড, এবং সেই জঙ্গিদের নিয়ে এসে পীর পাঞ্জাল রেঞ্জে ঢুকিয়ে দেওয়া হতো। 80-র দশক থেকে 2025, 45 বছর ধরে এভাবেই চলছে। এটা বেড়েছে, কমেনি। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, এনআইএ যারা ওই অভিযানটা চালাচ্ছেন কিভাবে, সেটা আপনাদের কাছে ডিটেলসে তুলে ধরবো। আসাউদ্দিন ওয়েসির কথা আমি ইতিমধ্যেই জানিয়ে দিলাম, কিন্তু দেখাবো যে কোনোভাবে একদিকে যেমন বদলার প্রস্তুতি চলছে, আরেক দিক থেকে ওয়াটার স্ট্রাইক অর্থাৎ জল। বিশ্বে বলাই হচ্ছে আগামী দিনে সমস্ত যুদ্ধ জল নিয়েই হবে, জল এবং জনসংখ্যা, এটা বলাই হয়। তো এক্ষেত্রেও সিন্ধু নদীর জল, ভবিষ্যতে গঙ্গা নদীর জল, এই জল কিন্তু একটা বড় বিষয়। ভারতের এই বিপুল ঐশ্বর্যের মধ্যে এই জলসম্পদ, কখনো কখনো চীন ভাবছে এই জলসম্পদ দিয়ে ভারতকে টাইট দেওয়ার চেষ্টা অনেক সময় শোনা যায়, অনেক সময় এরকম আসে, কিন্তু এটা কার্যত অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। কিন্তু সিন্ধু নদীর জল না পেলে পাকিস্তানের কাছে সমস্যা। তখন প্রযুক্তিতে বিকল্প কোনো ব্যবস্থা পাকিস্তান সেভাবে তৈরি করতে পারেনি। যা তৈরি করেছে সেটা হচ্ছে বিভিন্ন মডেলের জঙ্গিবাদ। আসুন যাব প্রতিবেদনে। সঙ্গে ফোনে কথা বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব। পেহেলগাঁওয়ে হামলার পর গর্জে উঠেছে দেশ। ঠিক যেমন ঝড়ের আগে থমথমে পরিবেশ থাকে, খানিকটা তেমন রণংদেহে পরিস্থিতি দুই দেশের মধ্যে। দুই দেশের নৌসেনারাই মহড়া চালাচ্ছে। রাজধানীতে একের পর এক উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেরেছেন বৈঠক। দফায় দফায় আলোচনা করেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তারা। মঙ্গলবার রাতেও প্রধানমন্ত্রীর বাসভবনে চলে বৈঠক। উপস্থিত ছিলেন রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ছিলেন সিডিএস অনিল চৌহান, ছিলেন তিন বাহিনীর কর্তারাও। জঙ্গি হামলার জবাব কোন পথে দেওয়া হবে, কোন লক্ষ্যে নেওয়া হবে ভবিষ্যতের প্রতিটা পদক্ষেপ। সেনাবাহিনীকে পদক্ষেপের জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। সেনাবাহিনীর উপর রয়েছে পূর্ণ আস্থা। প্রধানমন্ত্রীর তরফে দেওয়া হয় এমনই আস্থা। ভারতে যখন এমন পরিস্থিতি, ঠিক তখনই আতঙ্কে কাঁপছে পাকিস্তান। সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার। আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছি। ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। ভারত যদি এমন কোনো পদক্ষেপ করে তবে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। এমন পরিস্থিতিতে এস জয়শঙ্কর ও শাহবাজের সঙ্গে ফোনে কথা বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব। জঙ্গি হামলাকে নিন্দা করার জন্য আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান এস জয়শঙ্কর। তবে অন্যদিকে নালিশ ঠুকল ইসলামাবাদ। রাষ্ট্রসংঘ মহাসচিবের সঙ্গে ফোনের পর এক্স হ্যান্ডেলে পোস্ট জয়শঙ্করের লিখলেন, ভারত দৃঢ় প্রতিজ্ঞ, এই হামলার অপরাধী ও ষড়যন্ত্রকারী এবং সমর্থকদের বিচারের আওতায় আনা হবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। বাংলাদেশের সেনাবাহিনীর যিনি মুখপাত্র, তিনি বলছেন যুদ্ধটা যদি ভারত শুরু করবে, শেষটা তারা করবেন। শেষটা তো তাদেরই হতে হবে। তা জানেন এটা, যে শেষটা তাদের করতে হবে। তার কারণ হচ্ছে 3 দিন পরে বা 4 দিন পরে কি পরিস্থিতি হবে যুদ্ধের পরে। তারপর পাকিস্তানের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, নানা রকম প্ল্যান কাজ করছে। এটা তো বোঝাই যাচ্ছে। প্ল্যান এ তারা এরকম যুদ্ধ আমরা হুঙ্কার দেবে, কিন্তু কতটা প্রস্তুতি নেওয়া মানেই হচ্ছে অর্থনৈতিক গড়বড় হয়ে যাওয়া। কেন এক এক দিনের প্রস্তুতির খরচ আপনাদেরকে আগেই বলেছি। ভারত যে প্রস্তুতি নিচ্ছে, 3টে বাহিনীর মহড়া, 4 দিন ব্যাপী মহড়া হবার পর তারপর হচ্ছে আস্তে আস্তে ফরওয়ার্ড মার্চিংয়ের দিকে এগোচ্ছে। এবং ভ্যালিটাকে প্রধান হচ্ছে একটা
মানে টার্গেটে রয়েছে, বিশেষ করে পীর পাঞ্জাল রেঞ্জ। বরাবর দেখা গেছে 65 সালের সময় বা যত রকমের জঙ্গি সন্ত্রাসী হামলা হয়েছে, লঞ্চিং প্যাড থেকে প্রথম পীর পাঞ্জাল থেকে ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে দেওয়ার কাজটা কারা কিভাবে করছে সব আজকে আপনাদের কাছে নিঃসন্দেহে তুলে ধরবো। আরও প্রতিবেদন আছে, অনেক রয়েছে, কিন্তু প্যানেলে আজকে আমরা প্রথমে প্যানেল দিয়েই শুরু করব, তারপর আরও প্রতিবেদনের দিকে যাব। রয়েছেন আদিত্য দাস, অধ্যাপক আদিত্য দাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তাকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। এবং রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাকেও ওয়েলকাম করছি। এবং রয়েছেন সুচারু মিত্র, আর+ নিউজের সাংবাদিক। আমি প্রথমে একটু আদিত্যকে জানতে চাইব যে এই যে একটা পররাষ্ট্রের জায়গা থেকে জায়গা রয়েছে, মানে প্রথম হচ্ছে টার্কিকে চেষ্টা করেছিল লুপে নেওয়ার, টার্কি সরাসরি ডিনাউন্স করেছে যে কোনো অস্ত্র ভর্তি কোনো জাহাজ সেখানে গিয়ে উপস্থিত হয়নি। এই খেলায় আমেরিকার একটা তো রোল থাকবেই শেষমেশ, যদিও ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ভালো, কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাস এর যে একটা বড় রকমের ইকোনমি প্লে করেছে এবং পাকিস্তান পুষ্ট হয়েছে, তার নিজের শরীরে রক্ত সঞ্চার করিয়েছে। সেই রক্ত পাকিস্তানে যারা হচ্ছে আর্মি এলিটস, তারা ওটাকে এনজয় করেছে সমস্ত দিক থেকে। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কিছু বিচার করেই কি ভারত এগোবে নিশ্চিত, কিন্তু কখন কিভাবে এগোবে এটা এই মুহূর্তে বলাটা কঠিন। আমরা কি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি? দেখুন, আপনি খুব সঠিকভাবে প্রশ্নটা তুলেছেন। এই যে মিলিটারি এস্টাবলিশমেন্ট পাকিস্তানের, তার সাথে ওদের ফান্ড, ফিনান্স, ইকোনমি ডিরেক্টলি রিলেটেড। আমি আপনাকে কিছু তথ্য বলি। স্বাধীনোত্তর পাকিস্তানে লিয়াকত আলী খান থেকে আজ পর্যন্ত শাহবাজ শরীফ পর্যন্ত 3 বার ওদের মিলিটারি কুপ হয়। 3 বার মিলিটারি জেনারেলরা পাকিস্তানের ক্ষমতায় আসে। এক্স্যাক্টলি 3 বার। একবার আইয়ুব খান, একবার জিয়াউল হক আর পারভেজ মুশারফ। এই 3 বারই দেখা যায়, আপনি যদি ইকোনমিটা স্টাডি করেন, যত ফরেন এইড আছে, ফরেন ফান্ডিং আছে বা বড় বড় ফরেন পার্টনারশিপস আছে, এই 3টে সময় রোবাস্ট আসে পাকিস্তানে, বা পাকিস্তান ইকোনমির যে গ্রোথটা, এই সময় ক্যাপিটাল ডাইরেক্ট ইনভেস্ট হয় পাকিস্তানে থ্রু জাপান, থ্রু জার্মানি, এরকম ইউএস যে আদার অ্যালায়েন্স আছে যাদের সাথে বিভিন্নভাবে হয়। তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার, ইট ইজ আ মিলিটারি স্টেট। আর সাউথ এশিয়ায় ডিস্টারবেন্সের জন্য একটা মিলিটারি স্টেট ক্রিয়েট করে দিয়ে গেছে ইউরোপিয়ানরা, এটা ফর শিওর। সেটা ক্রনিক্যালি তারা লিয়াকত আলী খানের সময় থেকে করে আসছে। যখন তাদের যা সুযোগ সুবিধা হয় সেইভাবে তারা জিনিসগুলোকে কন্ট্রোল করে। এবারে আপনি পরিস্থিতিটা এই মুহূর্তে দেখুন, কন্টেম্পোরারি জিওপলিটিক্স সাউথ এশিয়া। বাংলাদেশ ক্রাইসিস, যেটা আমি আগেও বলেছি আপনাদের, পুরো ইউএস ক্রিয়েটেড ছিল আগের এস্টাবলিশমেন্টে, ডিপ স্টেটের। এবার সেইখানে ভারতকে কোনোভাবে ডাইরেক্ট ওয়ারে, যুদ্ধে ড্র্যাগ করতে পারলো না অনেক কিছুর পরও। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এলো ক্ষমতায়, তারপরে আপনি যেটা বললেন ভারতের সাথে কিছুটা সখ্যতা বাড়লো, ইউএসএ ক্লোজ এলো, ওয়াশিংটন। তার সাথে এবার এরা ওয়েস্টার্ন ফ্রন্টটাকেও ডিস্টেবিলাইজ করে দিয়ে শুরু করে দিল আবার কাশ্মীর। সবে নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, আর্টিকেল 370 উঠেছে, একটা সুন্দর পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেইটাকে ডিসরাপ্ট করার জন্য আবার ক্রস বর্ডার টেরোরিজমে ওরা সহায়তা নিল। এবার আপনাকে দেখতে হবে, আমরা মিডিয়ায় তো আমরা অনেক সময় প্রতিশোধের কথা, যুদ্ধের কথা এসব শুনে থাকি। কনভেনশনাল ওয়ার আজকের দিনে এরকম ইজি হয় না। আর আজকে 65 সালও নয়, আজকে 71 সালও নয়। আর আপনি ভাবুন না, 65 সালে কে নিউক্লিয়ার পাওয়ার ছিল, 71-এ কে নিউক্লিয়ার পাওয়ার ছিল, নিউক্লিয়ার ওয়ারহেডসগুলো কার কত কাউন্ট ছিল, কত অত্যাধুনিক টেকনোলজি। আজ যে কনফিগারেশন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসে যে কনফিগারেশনস, যে নেশন যে ফোল্ডে ছিল, আজকে বিস্তর চেঞ্জ হয়েছে। আজকে ইউক্রেন রাশিয়ার পর রাশিয়া সেই স্ট্রেংথ আছে ভারতকে সাপোর্ট করার। ওয়্যারএজ আপনি দেখুন, যদি ভারত ডাইরেক্ট ওয়ারে, কনভেনশনাল ওয়ারে যুক্ত হয় ওয়েস্টার্ন ফ্রন্টে, এটাকে নিশ্চিত করবে আমরা যে হিমালয়ান বর্ডার্স যেগুলো চায়নার সাথে আমরা শেয়ার করি, সেইগুলোর কোনো এসকালেশন হবে না, বা ঢাকা এদিক থেকে ইস্টার্ন ফ্রন্টসে কোনো যখন ঝামেলা তৈরি হবে না। তো আমাদের শুনুন, পাকিস্তান, একটা প্রশ্ন আছে, আমি জাস্ট এক লাইনে কনক্লুড করি। পাকিস্তান ইজ এ রগ স্টেট, ইটস এ মিলিটারি এস্টাবলিশমেন্ট, ওদের হারানোর কিছু নেই। ভারতবর্ষ ইজ এ সিভিল স্টেট। আমাদের, ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, আমরা নয়। আমাদের খুব বুঝে শুনে পাটা ফেলতে হবে। লাইভ অবশ্যই, মানে আপনি ভাবুন না, ইউরোপে আজকে বা ইউএসএতে যদি এত
সিটিজেনের লাইফ যেত, তাহলে কি তার রিপারকেশনস হতো? রিপারকেশনস আমরাও চাই, আমরা ডিপ্লোম্যাটিকভাবে এগোচ্ছি জিনিসগুলো, আর আমরা প্রিপেয়ার্ড আছি যে কোনো পরিস্থিতির জন্য, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যুদ্ধে যাওয়া কনভেনশনালি তার ইকোনমিক স্যাংশনস আছে, বা ইন্ডিয়া এখন যা ইন্ডিজেনিয়াস ইম্পোর্ট রেশিও বলি আমরা, তাতে প্রচণ্ডভাবে ইমপ্রুভ করেছে ইন্ডিয়া। সেই জিনিসগুলো স্টেক নিলে আমার মনে হয় না জিনিসটা, মানে ভারত সরকার কনভেনশনাল, সেটা আমি একটু প্রদীপ্ত রায়ের কাছেই আসবো, কনভেনশনাল যে ওয়ারের সেটা নেই, কিন্তু সেটা অমিত শাহ ইভেন এটাও বলেছেন চুন চুনকে বদলা লেঙ্গে, সন্ত্রাসীদের প্রতি অমিত শাহ একটা হুঁশিয়ারি দিয়েছেন। এই যে এরকম বক্তব্য তিনি দিচ্ছেন, এই বক্তব্যতে সন্ত্রাসবাদটা একটা ডিপ রুটেড হয়ে রয়েছে, যেখানে মিলিটারি সন্ত্রাস পাকিস্তানের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে তাদের বলা যেতে পারে হায়ার্ড এই যে সিস্টেম, যেখানে রেঞ্জার্সরাও ট্রেনিং দিয়ে দিচ্ছে এই যারা জঙ্গি রয়েছে তাদেরকে, তারপর জঙ্গিরা হচ্ছে একেবারে ফ্রন্টলাইন সোলজার হিসাবে অলমোস্ট কাজ করছে, কিন্তু সেটাকে এস্টাবলিশ করা না কেউ। ইভেন অনেক জঙ্গি যখন ভারতের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ করতে গিয়ে মারা গেছে, তাদেরকে কখনোই ইয়ে করা হয়নি, তাদেরকে মানে পাকিস্তান নেয়নি, ক্লেম করেনি। এইরকম একটা সিচুয়েশনসের মধ্যে থেকে দাঁড়িয়ে তাহলে সম্ভাব্য কি কি উপায় আপনি মানে দেখতে পাচ্ছেন? আমি আপনার কাছে এটাই জানতে চাইবো, তার আগে একটু অমিত শাহর বক্তব্য একটু শুনে নেব। देश की जनता को यह बताना चाहता हूं कि 90 के दशक से कश्मीर में जो आतंकवाद चला रहे हैं, उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। हम मजबूती के साथ अपनी लड़ाई लड़े हैं, और आज वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। नरेंद्र मोदी जी के नेतृत्व में चाहे उत्तर पूर्व हो, चाहे वामपंथी उग्रवाद का क्षेत्र हो, चाहे कश्मीर पर पड़ी आतंकवाद की छाया हो, हर चीज का मजबूती के साथ हमने जवाब दिया है। और अगर कोई एक कायराना हमला कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है, और वो सिद्ध होकर रहेगा। और इस लड़ाई में न केवल 140 करोड़ भारतीय, पूरी दुनिया भारत के साथ खड़ी है। लामबंद होकर सभी दुनिया के देश एक मुश्त होकर आतंकवाद के खिलाफ ये लड़ाई में भारत की जनता के साथ खड़े हैं। और मैं फिर से संकल्प दोहराना चाहता हूं, जब तक आतंकवाद समाप्त नहीं होगा, हमारी लड़ाई चालू रहेगी। আতঙ্কবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স আবারও ব্যক্ত করেছেন। এটা ক্ষেত্রে আমরা দেখেছি বাস্তার বা বিভিন্ন জায়গায় মাওবাদীদের উপর একটা অ্যাকশন চলছে এবং বহু আত্মসমর্পণ করছে বহু মাওবাদী, এবং উত্তর পূর্ব ভারতেকেও যে সন্ত্রাসটা যেভাবে আর কি পুশ করা হয়েছিল, এবং ডক্টর ইউনূসের সেই মানে অসাধারণ সেই যে উক্তি যে আমরা যদি জ্বলতে থাকি উত্তর পূর্ব ভারত জ্বালিয়ে দেব, তারপরে হচ্ছে এই ঘটনা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মানে লড়াইটা এটা দীর্ঘস্থায়ী হতে চলেছে, এটারও ইঙ্গিত দিলেন একেবারে শেষ জায়গাটায়।
সুতরাং এই ক্ষেত্রে কনভেনশনাল ওয়ার রয়েছে না, কিন্তু এমন কিছু হতে চলেছে যেটা ভেরি ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ হতে পারে, এরকম সম্ভাবনাই দেখা দিচ্ছে। দেখুন, অনেক রকমের সম্ভাবনা আছে। আমাদের তো এখান থেকে বসে একটু অ্যানালিসিস, একটু প্রেডিকশন, এর বাইরে তো উপায় নেই, কারণ আমরা কিচেন ক্যাবিনেটের মধ্যে কি আলোচনা হচ্ছে এটা কেউই জানি না। আপনি যদি পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরনটা দেখেন, পাকিস্তান 71 ওয়ারে মানে একদম অপদস্থ হওয়ার পরে ওরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে আমরা সন্ত্রাসবাদ মানে একটা প্রক্সি ওয়ার চালাবো ভারতের বিরুদ্ধে, আমরা ট্রেডিশনাল ওয়ারফেয়ারে পারবো না, ভারতীয় আর্মির সাথে পারবো না, ভারতের অর্থনীতির সাথে পারবো না, কোনো কিছুতেই এঁটে উঠতে পারবো না, তো একটা প্রক্সি এবং ওয়ার চালাবো। জনগণের ঐক্যটাও যে ভেঙে দিতে পারবে এই ব্যাপারেও কখনো দেখা যায়নি। সবকটা যুদ্ধে কিন্তু ভারতের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে। হ্যাঁ, এটা একদম ঠিক, ভারতের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে। তবে 1965 বা 48-এর ওয়ারে যেটা সমস্যা হয়েছিল, ভারতবর্ষের সৈন্যবাহিনী যুদ্ধটা জিতলেও ইন্ডিয়ান ডিপ্লোমেসি কিন্তু সেই যুদ্ধটাকে কনভার্ট করতে পারেনি। ডিপ্লোম্যাটিক ওয়ারফেয়ারে কিন্তু পাকিস্তান এসে মানে মালাইটা নিয়ে চলে গেছে, যাকে সেটা ভিন্ন প্রসঙ্গ। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে পাকিস্তানের এই যে জৈশ-ই মোহাম্মদ বা লস্কর-এ তৈবা, এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলো এরা সবসময় পাকিস্তান আর্মির টিম বি হিসেবে কাজ করেছে, যেটা সরাসরিভাবে অফিসিয়ালি পাকিস্তান আর্মি করতে পারে না, সেটা এদেরকে দিয়ে করিয়েছে। এবং যখনই ভারতবর্ষ এদের বিরোধিতা করেছে বা কাউন্টার টেরোরিজম মেজার নিতে গেছে, তখন এরা ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো সেগুলোতে গিয়ে বলেছে যে বিষয়টা কিন্তু সন্ত্রাসবাদ নয়, বিষয়টা হচ্ছে কাশ্মীর। আর আমরা বারবার বলেছি বিষয়টা কিন্তু প্রাইমারিলি সন্ত্রাসবাদ। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষ আজকের দিনে 2017-18 পর থেকে কাউন্টার টেরোরিজম বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক চ্যানেলে এদের সমালোচনা করা বা আন্তর্জাতিক যে মঞ্চগুলো আছে সেগুলোয় গিয়ে সমালোচনা করা বোঝে না, ঘর মে ঘুসকে মারেঙ্গে এইটা বোঝে, তখন থেকে এরা যেটা করছে যে এরাও বলছে যে আমরা মিলিটারিস্টিক মেজার নেব। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা উনি বলছিলেন যে এই কনভেনশনাল ওয়ার কি আদৌ চালানো সম্ভব পাকিস্তানের পক্ষে? ভারতবর্ষ চালাবে কি চালাবে না এটা অন্য প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে পাকিস্তান এটাকে চালাতে পারবে না। তার কারণ হচ্ছে পাকিস্তান একটা যুদ্ধ, একটা ট্রেডিশনাল ওয়ার চালাতে গেলে তার যে অর্থনৈতিক ব্যাকআপটা লাগে, সেই ব্যাকআপ পাকিস্তানের আজকের পাকিস্তানের নেই। এটা কিন্তু 1965-এর পাকিস্তান নয়। কাজে এই পাকিস্তান ভারতবর্ষের অর্থনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যে সামরিক যুদ্ধ লড়ার ক্ষমতা, সেটা তার 1 মাসের রসদ নেই। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তান ইজ নট আ রেসপন্সিবল নিউক্লিয়ার পাওয়ার। তা কাজেই পাকিস্তান যদি এরকম একটা যুদ্ধে নেমে পড়ে, তার যে নিউক্লিয়ার ইম্প্যাক্ট, নিউক্লিয়ার যে সাইডটা আছে, সেইটা কিন্তু একটু ভেবে দেখার প্রয়োজন থাকবে এবং সেখানেই বিশ্ব শক্তিগুলো আমার ধারণা ঝাঁপাবে। দ্বিতীয়ত, এবং শুরুতেই তো ওটা বলে রেখে দিয়েছে, পাকিস্তানের রেলমন্ত্রী বলে রেখেছে, এবার যদি একটা এয়ার স্ট্রাইক বা একটা কিছুতে হলো, এটা ওরা রিটালিয়েট করবে। না, এই জায়গাটা আমি বলতে চাইছি যে ওরা সবসময় এই ভয়টা দেখাতো। যখন কার্গিল ওয়ার চলেছিল, অটল বিহারী বাজপেয়ীকে ফোন করেছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত জর্জ ডব্লিউ বুশ, এবং অটল বিহারী বাজপেয়ী অ্যাসিওর করেছিলেন যে ভারতবর্ষের অর্ধেকটা চলে যাবে, কিন্তু আমি এনশিওর করছি পাকিস্তান কালকে সকালটা দেখতে পাবে না, মানচিত্র থেকে মুছে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত এখন সবচেয়ে সুবিধাজনক পর্যায়ে আছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ এই 1948-এর যে সীমানা মানে তৈরি হয়েছিল, এলওসি তৈরি হয়েছিল, এবং পরে 1972 সিমলা চুক্তিতে সেটা প্রায় মান্যতা পেয়ে যায়। এই যে স্ট্যাটাস কোটা, এইটা ভারত ভাঙতে চাইছে। এবং যেটা আসাদুদ্দিন ওয়েসি খুব রেসপন্সিবলি বলেছেন একজন বিরোধী দলনেতা হিসেবে, বিরোধী নেতা হিসেবে, যে পোস্টগুলো ওরা ছেড়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু ভারতীয় সৈন্যবাহিনীকে ক্ষমতা দেখাতে হবে, মোদিজিকে ক্ষমতা দেখাতে হবে সেগুলো দখল করার। কারণ এখন এইখানকার যে পাওয়ার স্ট্রাকচার, এইটাকে কিন্তু ভারতবর্ষকে নতুন করে মানে এটার পুনর্বিন্যাস প্রয়োজন, এবং এটাই আশু সময়। তো ভারতবর্ষ যদি ক্ষমতা না দেখাতে পারে তাহলে কিন্তু চলবে না। এই ক্ষেত্রে ঠিক কথাই যে আপনারা শুনেছেন আসাদুদ্দিন ওয়েসির বক্তব্যে এটা এসেছে, এবং বহু ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। পাকিস্তানি রেঞ্জার্সরা বিভিন্ন পোস্ট ফাঁকা করে পালিয়ে গেছেন, এরকম 10-12টা পোস্ট এরকম রয়েছে, একটা বিস্তীর্ণ এলাকা। এবং আসাদুদ্দিন ওয়েসি বা এই দেশের অনেক মুসলিম নেতা তারা বলছেন এগুলো ইমিডিয়েটলি ভারতীয় সেনা যেন এগুলো দখল নিয়ে নেয়।
আদিত্য কিছু বলছিলাম, একটু সুচারুর কাছেও আসবো। আমি জাস্ট একটা জিনিস, ওদের ওরা নিউক্লিয়ার থ্রেটের কথা বলে না, ওদের পাকিস্তানি কমেন্টেটর গুলো বলতো ক্রিকেটে যে দুটো নিউক্লিয়ার পাওয়ার ক্রিকেট খেলছে আর কি। মানে ওদের যখন একটা দুর্বল শক্তি দেখবেন বারবার তার সর্বশক্তিমান হওয়ার প্রমাণটা দিতে যায় আর কি, বারবার নিউক্লিয়ার ওয়েপন। আচ্ছা আপনি ভাবুন তো আজকের দিনে মানে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর নিউক্লিয়ার লড়াই হয়েছে পুরো বিশ্বে মানচিত্রে? অনেক শক্তিশালী দেশ ছিল, কোনোদিনই অনেক মানে দুটো এসকালেশন nuclear হয়নি দেশে তো। কোনোদিনই লড়াই এবার হয়নি। ধরুন এরা বারবার নিউক্লিয়ার থ্রেটের যে কথা বলছে না, আস্তে আস্তে দেখবেন ইউএসএ ইন্টারভেন করবে এইভাবে চলতে থাকলে কিছুদিন, করে পাকিস্তানকে গাজা স্ট্রিপ বানিয়ে দেবে, এইটা ফর শিওর। ওরা নিজেরা নিজেদের ক্ষতিটা করছে, আরো বলুক ওরা। আমি একটু সুচারুর কাছে এই জায়গা থেকে আসবো যে সুচারু, এটা তো ভারত রাষ্ট্র কি মানে কোন দিকে যাবে, কিন্তু এই যে জঙ্গি বা সন্ত্রাসবাদ, অমিত শাহ বলছেন জঙ্গি সন্ত্রাসবাদের সাথে মূল লড়াইটা কিন্তু হচ্ছে পাকিস্তান। একটা বলা যেতে পারে গোটা বিশ্ব জেনে গেছে পাকিস্তান নিয়ে যে একটি সন্ত্রাসবাদের কারখানা হিসেবে দেখা হয়, ওখানে সন্ত্রাসবাদী তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার্ড বাই পাকিস্তান, এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় বলতে হয় না, স্পেসিফিক্যালি ভারতের উদ্দেশ্যে। এবং কখনো কখনো এবারে দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্র, ওই বাংলাদেশের করিডর এসে নানা রকম ওই বরিশাল বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টে গিয়ে আইএসআই এরা ফুসমন্তর দিচ্ছে, এবং দুটো দেশেই জনগণের উপর একটা বিশাল প্রেশার থাকে। এবার ভারতকে এইভাবেই হচ্ছে জঙ্গি সন্ত্রাসবাদ, এবং এই ক্ষেত্রে জম্মু কাশ্মীরের একটা বড় অংশ কিন্তু এই ক্ষেত্রে মানে যদি করতে হয় একদম টপ থেকেই করতে হবে। ঠিক। এই জায়গায় কি তথ্য আছে তোমার কাছে? আদিত্যদা আর প্রদীপ্তদা দুজনেই যে লাইনে ধরলো যে কনভেনশনাল ওয়ারে যাওয়া যে সম্ভব নয়, এটা খুব পরিষ্কার। তাহলে কি হয়, শক্তিশালী দেশকে যদি ডিস্টার্ব করতে হয় সুজিতদা, তাহলে আমাকে অন্যান্য ওয়ে দিয়ে তাকে ডিস্টার্ব করতে হবে। সেই কাজটাই পাকিস্তান কিন্তু খুব সুচতুরভাবে করছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বিগত 3 দিন ধরে তদন্ত প্রক্রিয়ায় তারা ধরেছে। একদিকে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে জঙ্গিরা বৈশরণের কোন জঙ্গলে লুকিয়ে রয়েছে, আর একদিকে তারা জঙ্গি মডিউলগুলোকে বারবার দেখছে, এবং সেইটাকে ছানবিন করতে করতে যে তথ্য পাওয়া গেল সেটা হচ্ছে OGW, ওভারগ্রাউন্ড ওয়ার্কার। কাশ্মীরের স্থানীয়রাই যারা কিনা সেদিন 26 জনকে গুলি চালানোর পর মারা যাওয়ার পর যারা কাঁদতে শুরু করলো, অনেকে প্রশ্ন তুলেছেন কাশ্মীরের এই কান্না সত্যি কান্না তো? মোমবাতি নিয়ে মিছিল করলো সেই স্থানীয় কাশ্মীরের মানুষজন যারা জঙ্গিদেরকে হেল্প করেছিল। এই সাইফুল্লাহ, এই আসিফ, এই মুসা সেখানে জঙ্গি কার্যকলাপ করতেই পারতো না যদি OGW না থাকতো। এদের সঙ্গে কোর্টে কথা হতো রীতিমতো, কোথায় কখন কোন পজিশনটা, পেহেলগাঁওয়ের যেখানে বিস্ফোরণ হয়েছে বৈশরণে 3 বার অস্ত্রটাকে 4টি পদক্ষেপে আনা হয়েছে। প্রথমে 10 জন, তারপর আরও 15 জন, এবং হাফ কিলোমিটারের মধ্যে যখন অস্ত্র এসে গেছে তখন কোড মেসেজ গেছে। ইতিমধ্যেই NIA 3 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে মাজিদ বলে একজন রয়েছে যে মেন ছিল। সেই মাজিদ প্রায় 20 জন গ্রামবাসীকে এইভাবে ব্যবহার করেছেন যে অস্ত্রটা জঙ্গল থেকে আমাদের হাতে এনে দাও। এবার আপনি বলবেন এই OGW ওয়ার্কার কারা? হতে পারে একজন ট্যাক্সি চালক কাশ্মীরে, হতে পারে একজন অটো চালক, হতে পারে ওই খচ্চর করে পর্যটককে নিয়ে যাচ্ছেন পাহাড়ি পথ বেয়ে জঙ্গলের দিকে, তিনিও নানা রকমভাবে কথা বলে পর্যটককে বিজি রাখছেন আর বুঝে নেওয়ার চেষ্টা করছেন মনোভাবটা কি রয়েছে। কালমা জানেন? জানেন না। কোরআন পড়েছেন? না পড়েননি। আচ্ছা, অথচ তার সঙ্গে কিন্তু রীতিমতো স্যাটেলাইটে যোগাযোগ হচ্ছে জঙ্গিদের। এই OGW ওয়ার্কার আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে কাশ্মীরকে আমরা আমাদের হৃদয় ভাবি, ভূস্বর্গ ভাবি, অবিচ্ছেদ্য অঙ্গ ভাবি। এই 3 জনকে ধরার পর যখন মানে কি বলবো পুলিশের ভাষায় বা NIA এর ভাষায় মানে 360 ডিগ্রি পেটানোর পর তারা স্বীকার করেছেন কাশ্মীরে 2000 মানুষ এই OGWর কাজ করেন। কিসের জন্য? পয়সার জন্য। ডবল পয়সা, ডবল পয়সা, পর্যটকদের থেকে বহুত মিলেগা। পয়সা, ওই এই OGW ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসাবে কাজ করেও পয়সা। একদম। এমনিতেও তো কাশ্মীরের ইকোনমি সুচারু, আমরা তো জানি যে ওখানকার নেতারা, রাজনৈতিক নেতারা যে ধরনের লাইফস্টাইল ভারতের যে কোনো রাজ্যের রাজনৈতিক নেতা থেকে অনেক। এখানে শুধু একটা জিনিস আছে, বুঝুন ভালো করে। এবারে যে অপারেশনটা চললো ওই দিক থেকে ক্রস বর্ডার অপারেশন, তাতে কিন্তু এটা মানে সাম্প্রতিককালে প্রথমবার দেখা যাচ্ছে ট্যুরিস্টদের ওপর ডাইরেক্ট অ্যাটাকটা হয়েছে। ট্যুরিস্টদের ওপর অ্যাটাক হওয়া মানে কাশ্মীর ইকোনমি খুব ভীষণভাবে ধাক্কা খাবে। কাশ্মীর ইকোনমি যেই ধাক্কা খাবে, ওদের ইন্ডিজিনিয়াস লোকজনের যে প্রয়োজন টাকা পয়সা বা রসদ রিসোর্সেস, সেইগুলো ওরা কিন্তু অন্য আদার মিনস অ্যান্ড ওয়েজ দিয়ে আনবে।
তখন টেররিজমের জন্য সুন্দর একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো ট্যুরিজমটা কাশ্মীরে ডাইরেক্ট হিট করার এটা একটা প্রবাবল রিজন হতে পারে যে তারা অন্য মোডাস অপারেন্ডিতে চাইছে অপারেশনগুলোকে, যে গ্রাউন্ড ওয়ার্কারদের কথা যেগুলো বললো সেইভাবে তারা ইনভলভ করবে অপারেশনসগুলো। মানে ওই মডিউলটা তো এখন এক্সপোজ হয়ে গেছে এবং এই মডিউলের পরিণতিতে যে একটা যুদ্ধের সংঘর্ষ, মানে এখন সংঘর্ষ যে জায়গায় রয়েছে, যে মুহূর্তে যে উত্তাপটা হয়ে রয়েছে এবং প্রবল কম্বিং অপারেশনস চলছে এনআইএ সেনাবাহিনী যৌথ অপারেশনসে, এবং যে 2000 ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সন্ধান পাওয়া গেছে, তাদের এক এক করে ধরতে হবে। তবু আবারও বলছে পীর পাঞ্জাল রেঞ্জ অত্যন্ত জটিল, অত্যন্ত ঘন জঙ্গল, খুব রুক্ষ পাহাড়, এইখানে জনবসতি কম, ফলে এটিই হচ্ছে ভারতবর্ষে এই জঙ্গি সন্ত্রাসবাদের অন্যতম ব্রিডিং গ্রাউন্ড, যে গ্রাউন্ডে ইতিমধ্যে এখন অপারেশনসে রয়েছে এনআইএ এবং ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সরাসরিভাবে যুদ্ধ বা কনভেনশনাল ওয়ারটাকে এড়িয়ে কিভাবে এই সংঘর্ষ একটা অন্য মাত্রা নিতে পারে তার দিকে চুলচেরা বিশ্লেষণ চলছে। আপনাদের জন্য ফোন লাইন খুলে দিচ্ছি, আপনারা আপনাদের মতামত জানান। হ্যাঁ, কিছু বলছেন প্রদীপ্ত রায়। আদিত্য যেটা বলছেন যে এই অর্থনৈতিক একটা মানে গ্রাউন্ড তৈরি করা, যাতে মানে টেরারের একটা ব্রিডিং গ্রাউন্ড তৈরি হয়, ইকোনমিটা টেরার ইকোনমির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবং এরকম তো একটা ধারণা আছেই যে গরিবি থাকলে সেখানে লোককে দিয়ে যা ইচ্ছে হোক কাজ করানো যায় এবং সন্ত্রাসবাদের কাজকর্ম করা যায়। কিন্তু আমরা যদি একটু এম্পেরিক্যালি দেখি, কাশ্মীরে গরিবি কিন্তু কোনোদিনই সেভাবে ছিল না। ভারতবর্ষের বিমারু স্টেটের যে ধারণা, তার মধ্যে কাশ্মীর পড়ে। কাশ্মীরের হাউজিং 100%, কাশ্মীরের মাথা পিছু আয় ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে বেশি, কাশ্মীরে ইন্টারন্যাশনাল ফান্ডিং সবচেয়ে বেশি। তাহলে কাশ্মীরে সন্ত্রাসবাদ কেন? কারণ কাশ্মীরের যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন, তার মধ্যে সন্ত্রাসবাদ দানা বেঁধে আছে, শুধুমাত্র অর্থনীতি কিন্তু মানে না, অর্থনৈতিক এটা তো না শুধু অর্থনীতি একদমই নয়, সেটা আমি সেটা অনেক ক্ষেত্রে বলা হতো না একটা সহজ সরল ভাবে যে এই সন্ত্রাস। আমার পার্টটা একটু ক্লিয়ার করে দেওয়া, অর্থনীতি একটা দিক, সেটা আপনাকে আনবে, কিন্তু তাতে একটা থিওলজিক্যাল ইম্প্যাক্ট আছে, তার একটা রিলিজিয়াস ইম্প্যাক্ট আছে। সেটা আমরা অভাব মানেই যে টেরর হাতে বন্দুক তুলে নেবে, হাতে অস্ত্র তুলে নেবে, ব্যাপারটা তা নয়। মানে একটা কমপ্লিমেন্টারি। আমি বলছি অর্থনৈতিকভাবে আপনি যদি বিধ্বস্ত হন, আপনাকে সাথে আনাটা আরো সুবিধা হবে আমার, ওটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। মানে প্রাইমারি কন্ডিশন আরো আছে। বাস্তার মধ্য ভারতে যে অর্থনৈতিক পরিস্থিতি বা যে শোষণ বৈষম্যের কথা তারা বলছে, আমাদের সেখানে একটা লজিক্যাল, কিন্তু এই লজিক দিয়ে কাশ্মীর না বলা হয় না যে হেডমাস্টার কা বেটা ওর মানে চাকরি ছিল না বলে বন্দুক তুলে নিয়েছে। কই আমাদের রাজ্যে তো এত লোকের চাকরি চলে গেল, কটা লোক বন্দুক তুলে নিয়েছে? তো সন্ত্রাসবাদের পেছনে একটা বুড়ানওয়ানি, তো সন্ত্রাসবাদের পেছনে একটা মানসিকতা, একটা ওরিয়েন্টেশনের জায়গা আছে, যেটাকে আমরা অস্বীকার করি না। আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী যোগদান করেছেন জনমতে। হ্যাঁ বলুন ইউনুস আলী। নমস্কার। পাকিস্তান বিষয়ক যে আলোচনা, সেই আলোচনাতে কিছু কিছু মৌলিক বিষয় যুক্ত হওয়ার দরকার আছে। কারণ হচ্ছে ওই রাষ্ট্রটা আমাদের ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরের হরি সিং এর নিরাপত্তার অভাব কারণে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, এবং মহাত্মা গান্ধীর সুপারিশে ভারত সরকার পাকিস্তানকে বেশ কিছু টাকা দিল পুনর্গঠনের জন্য। সেই টাকা নিয়ে যখন হরি সিং ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, তখন ওই টাকা দিয়ে অস্ত্র কিনে ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। এই যে বিশ্বাসঘাতকতা, এই যে চরিত্র এদের হচ্ছে কি, একটা খণ্ডিত জায়গা নিয়ে, সীমানা নিয়ে যেগুলো দেশের সঙ্গে রেশারেশি থাকতে পারে, যুদ্ধ হতে পারে, কিন্তু যে দেশটা যেখানে সন্ত্রাসী তৈরি করছে, জিহাদি তৈরি করছে, এবং সেই জিহাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, ওটা একটা ওদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। ধর্মের নামে নয়, ওরা ধর্ম পালন করে না, ওরা ইসলাম ধর্ম পালন করে না। ওদের হচ্ছে কি, দেখবেন যাদের ক্ষমতা বেশি, বিশেষ করে হচ্ছে সৈন্যপ্রধান, তারপরে হচ্ছে কি যারা রাষ্ট্রের দায়িত্ব নেয়, তারা হচ্ছে চৌর্য ভিত্তিতে যুক্ত থাকে। অসংখ্য টাকা, জাতীয় অর্জিত টাকা তারা বিদেশে পাঠিয়ে দেয়, এবং তারা জেল খাতে বিচার হয়, নানা অসুবিধা, নানা জঙ্গিপনা, নানা রকমের উথলাই
দেশটাকে নিজেদের ঢাকার জন্য, নিজের চরিত্রকে ঢাকার জন্য এই নাড়া দেয়, এই ভারতবর্ষকে নাড়া দেয়। এদের চরিত্র মূল্যায়ন করা বহুত কঠিন ব্যাপার আছে, মনুষ্য ধর্মের মধ্যে পড়ে না। তাই আমি বলবো যে ভারতবর্ষ যথোপযুক্ত সময় এসেছে না এমন ভাবে নাড়া দেয় যাতে ওদের অস্তিত্ব বিপন্ন হয়। আরে ওই নিউক্লিয়ার আজকে বাজারে চলে না। আজকে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ নিউক্লিয়ার নিয়ে বিচলিত। পৃথিবীর সব দেশ নিউক্লিয়ারকে অযথা ব্যবহার না করার জন্য সাবধান বাণী প্রয়োগ করছে। আজকে পাকিস্তান সামান্য একটু নিউক্লিয়ার সঞ্চিত করে ভারতবর্ষের মতো লোককে ভয় দেখাবে, এটা বিশ্ব মেনে নেবে না। ধন্যবাদ ইউনুস আলী, আপনি আপনার কাছে নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক ব্যক্তির যেরকম বক্তব্য হওয়া উচিত এই জঙ্গি বা সন্ত্রাসবাদ এবং যেটা 48 সালে ঘটনা, মহারাজা হরি সিং তিনি ভারত মুক্তির প্রস্তাব দিয়েছিলেন, ওই রকম বিভৎস স্রোতের মতো রকম হানাদার বাহিনী এসে পাকিস্তান থেকে এসে যেভাবে কাশ্মীরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। না, আপনি একটা জিনিস বলি আপনাকে, পাকিস্তান স্টেটটাকে যদি আপনি নর্মাল সিভিলিয়ান স্টেটের মতো অ্যানালিসিস করেন, ওটা বড্ড বড় ভুল হয়ে যাবে আমার মনে হয়। ওদের জন্মলগ্ন থেকে আপনি দেখবেন লিয়াকত আলী খান কীভাবে মারা গেছে জানেন, অ্যাসাসিনেটেড। তারপরে ইস্কান্দার মির্জা, তারপরে আপনার এদের পাওয়ারে আসা দেখুন 5 বছর মিলিটারি ডিক্টেটর ছাড়া সিভিলিয়ান গভর্নমেন্ট 5 বছর টানা চালিয়েছে, এরকম ইনস্ট্যান্স শর্ট করে আপনি পাবেন না। ইমরান খানেরও 5 বছরের আগেই তাকে গ্রেফতার করে দিল। ইমরান খান তো তখন অল্প দিনে, আমি আরো বড় বড় পলিটিক্যাল লিডারের কথা বলছি। ইস্কান্দার মির্জা আপনার, যিনি বাংলাদেশ থেকে পরে একদম সোহরাওয়ার্দীর সাথে আপনার, তারপরে আইয়ুব খান তো মিলিটারি ডিক্টেটর ছিল, জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে লটকে দিল, জুলফিকার মেরে দিল। তারপরে আপনার হককেও মিলিটারি ডিক্টেটর রাউন্ডে লটকানো হলো। জুলফিকার আলী ভুট্টোকে সাধারণ লোকের খুনের মামলায় বলা হয়েছিল যে তুমি ওকে খুন করেছো, তাই তোমার যাবজ্জীব মানে প্লেন ক্র্যাশে মেরে দিল আপনার জিয়াউল হক। এবং বেনজির ভুট্টোর ঘটনাও আমরা জানি, যেখানে একদম পরিষ্কার মানে জঙ্গি রাই তাকে খতম করলো, অথচ তার পুত্র বিলাওয়াল ভুট্টো সেই নিয়ে কোনো কিছু প্রতিবাদ করার তো দূরস্থ, মানে সে ক্ষমতাও নেই, সে উল্টে বলছে সিন্ধু নদীর জলে ভাসিয়ে দেবো। তার সাথে আরেকটা জিনিস দেখবেন, মিলিটারি স্টেট এই কারণে বললাম, ওদের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, মিলিটারি অফিসার্স আছে, এদের ইন্টারন্যাশনাল লিঙ্ক, এদের ফ্যামিলি সব দুবাইতে থাকে, এদের ফ্যামিলি লন্ডনে সিডনিতে থাকে, বা এদের আপনি দেখবেন এরা যে রিটায়ারমেন্ট লাইফ এনজয় করে সেগুলো ডলার্সে করে, এদের সব বড় বড় সিমেন্টের ফ্যাক্টরি আছে। আরো কিছু শুনতে চাও? এই যে আসিম মুনির যে বলেছিল দ্বিজাতি তত্ত্বের কথা বা সেনা প্রধান, কোথায় সে? ভারতের সেনাবাহিনীর 3 প্রধানকে প্রতি মুহূর্তে দিনে অন্তত 2-3 বার মিট করছেন এবং সংবাদ মাধ্যমে সে ছবি আসছে, তারা বক্তব্য দিচ্ছে না কিন্তু ছবি দেখতে পাচ্ছি। কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান কোথায়? সেখানে মুখপাত্র বক্তব্য রাখছেন, আর প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। বক্তব্য দিচ্ছেন রেলমন্ত্রী, বক্তব্য দিচ্ছেন বিভিন্ন এই ধরনের সাংসদ বিভিন্ন। তো এরকম একটা ঘটনা আপনারা শুনলে চমকে যাবেন, যেটা অনেক ক্ষেত্রেই কিন্তু মানে সত্যি এই রকম একজন হতে পারে সেনাপ্রধান। কি ঘটনা শুনবেন? তাহলে প্রতিবেদন দেখুন। প্রত্যাঘাতের আতঙ্কে কাঁপছে সন্ত্রাসের দেশ পাকিস্তান। পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের হত্যায় প্রত্যক্ষ মদতদাতা যে পাকিস্তান, তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যে কোনো মুহূর্তে ইসলামাবাদের বুকে নেমে আসতে পারে ভারতের মৃত্যুবাণ। নিয়ন্ত্রণ রেখায় টানা চলছে গুলির লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে যে কোনো পদক্ষেপ গ্রহণের ছাড়পত্র দিয়েছেন। 26টি মৃত্যুর বদলায় ভারত কড়া পদক্ষেপের বার্তা দিতেই ঘুম ছুটেছে পাকিস্তানের। শুধু ভারতের তোড়জোড়ে যুদ্ধের আশঙ্কাতেই আতঙ্কে কাঁপছে পাকিস্তান। লাহোর ইসলামাবাদের আকাশ এখন নো ফ্লাই জোন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পহেলগাঁও হামলার অন্যতম মাস্টার মাইন্ড 26/11 মুম্বাই হামলার মূল চক্রে লস্করের মাথা হাফিজ সঈদ। সে পাকিস্তানে বসেই কলকাঠি নেড়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই লস্কর প্রধান হাফিজ সঈদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পাক সরকার। হাফিজের নিরাপত্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছে
পাকিস্তান। তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সেনা, ড্রোনে চলছে নজরদারি। এরই মাঝে পাক সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরকে নিয়ে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর একটি গোপন তথ্য চিন্তায় ফেলেছে শাহবাজ শরীফের প্রশাসনকে। ভারত আক্রমণ চালাতে পারে, এই জল্পনার মাঝে পাক সেনা প্রধানের এই কুকীর্তি চিন্তায় ফেলেছে ইসলামাবাদকে। ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স জানাচ্ছে জেনারেল আসিফ মুনির নাকি হোমোসেক্সুয়াল বা সমকামী। সেই রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ব্যাস, এই তথ্য সামনে আসার পর একেবারে পাক সেনাবাহিনীর অন্দরে ইতিমধ্যেই চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, যা নিয়ে বিপাকে পাকিস্তান সরকার। ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর 22 মার্চ 2025 টপ সিক্রেট রিপোর্ট ISI/OPR/INT/2075-10/01 এ গোপন তথ্য উঠে এসেছে, যেখানে বিভাগীয় বিষয় বলে উল্লেখ করে বলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা লঙ্ঘন করেছেন জেনারেল আসিফ মুনির। রিপোর্টে জানানো হয়েছে 20 মার্চ 2025 তারিখে গোপন তথ্যের ভিত্তিতে জেনারেল আসিফ মুনিরের ব্যক্তিগত যোগাযোগের তথ্য পেয়েছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। পাকিস্তানি সেনাবাহিনীর আইন ধারা 65 লঙ্ঘন করে পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলিতে জেনারেল আসিফ মুনিরের সাবস্ক্রিপশন দেখা গেছে, যা সমকামী কার্যকলাপে মুনির জড়িত তা স্পষ্টভাবেই প্রতিফলিত। মূল অনুসন্ধানে আইএসআই জানিয়েছে একাধিক ভিডিও ফাইলে সমকামী দেখানো হয়েছে জেনারেল আসিফ মুনিরকে। দেশের বাইরের প্রাপ্তবয়স্ক বিনোদন প্ল্যাটফর্মেও মুনিরের সাবস্ক্রিপশন রেকর্ড করা হয়েছে। আসিফ মুনিরের সমকামী বিষয়টিকে ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করা হয়েছে আইএসআই এর তথ্যে। এদিকে আইএসআই এর সাইবার ওয়ারফেয়ার ইউনিটের সমস্ত তথ্য নাকি ছড়িয়ে দেওয়া হয়েছে অসামরিক নেটওয়ার্কগুলিতে। সন্ত্রাসের দেশ পাকিস্তানের এখন অবস্থা কুল রাখি না মান রাখি। একদিকে পহেলগাঁওয়ের প্রত্যাঘাতের আতঙ্ক, আর অন্যদিকে পাকিস্তান সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের হোমোসেক্সুয়ালের গোপন রিপোর্ট। একেবারে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, আটলাস নিউজ। কি কাণ্ড, কি কাণ্ড! এবং এই ঘটনা পরে পরে যেটা জানা যাচ্ছে, আইএসআই এর যিনি হেড আসিম মালিক, ইনি তো আসিম মুনির, আসিম মালিককে ওই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে যখন এই রকম অভিযোগ উঠে আসছে এবং তার বিখ্যাত মানে সেই ঐতিহাসিক জিন্নার সেই লাইন দ্বিজাতি তত্ত্বের যিনি নয়া প্রবক্তা হিসাবে উঠে এলেন, তার কি কাণ্ড! যে যাই হোক, সেসব হচ্ছে অন্য ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আইএসআইয়ের যিনি প্রধান, তিনি জাতীয় নিরাপত্তা উপদেশ দেবেন এখন। তার উপদেশে পাকিস্তান কি পথে এগোবে বা তার আভ্যন্তরীণ, সেটা তো নিঃসন্দেহে বোঝা যাবে। এবং সেই ক্ষেত্রে আমি একটু আসার আগে, দ্রুত নামার আগে, একজন কলার আমাদের মধ্যে রয়েছেন, গোরাচাঁদ মণ্ডল নবদ্বীপ থেকে, একটু শুনে নেব। হ্যাঁ, বলুন। ও আচ্ছা, যোগাযোগ ওনার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে ঘটনা আর কি, এই ঘটনা সুচারু, এগুলো তো মানে কি বলবো, এমনি আর্মিতে, পাকিস্তানের আর্মিতে নানা ধরনের কীর্তিকলাপ শোনা যায়। স্বয়ং সেনা প্রধান যদি তার বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে, স্বাভাবিক ধরনের এই ধরনের প্রবণতা থাকলে সেই মানুষকে ট্র্যাপ করাও সুবিধা, তাতে অনেক রকম একদম ডাউন হয়ে গেল এই সিক্রেট ফাইল বা এই বিষয়টা সামনে এসে যাওয়ার পর। এখানেই তফাৎ। ভারতবর্ষের সিডিএস অনিল চৌহান যখন ইতিমধ্যেই প্রায় 11খানা বৈঠক করে ফেলেছেন, কাশ্মীর পেহেলগাঁও ভিজিট হয়ে গেছে, এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী 48 ঘন্টা আগে বলে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা, যা সেনা করবে তার জন্য। আমাদের সিডিএসের রাতের ঘুম নেই, উড়ে বেড়াচ্ছেন, তখন পর্ন সাইটে সাবস্ক্রিপশন করে বসে রয়েছেন সে দেশের সেনা প্রধান। লজ্জা লাগে, এই দেশ সম্পর্কে আলোচনা করতেই লজ্জা লাগে। এইটা একটু প্রদীপ্ত রায়, আমি একটা জিনিস এখানে একটু মানে বলা যায়, মানে যিনি উগ্রতা রাখেন, দ্বিজাতিতত্ত্বে বিশ্বাস করেন,
এবং হচ্ছে হিন্দু মুসলমান একসাথে বসবাসের যোগ্য না, নিজেকে সুপিরিয়ার ভাবেন, সুপিরিয়ার রেস, এই শব্দটি সেদিনকে যেটা বলছিলে যে একটা জিনিস অনেকে চর্চা আসছে না বলে তুমি এইটাকে চর্চায় নিয়ে এলে যে ওরা সুপিরিয়ার, সেই সুপিরিয়ার কমপ্লেক্স সিটিতে ভোগা একটা লোকের এইরকম দেশ যখন এইরকম জায়গায় দাঁড়িয়ে বিপর্যয়, রয়েছে, হ্যাঁ। একটা বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম জানা যাচ্ছে, মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সুযোগ মনে হয় ভারত আগামী সময় পাবে এমনটা নয়। না দেখুন, যতদূর আসিম মুনিরের বিষয়টা, সেটা হচ্ছে সমকামিতা তো মানে অসুবিধার কিছু নেই, ভারতবর্ষে সেটা বেআইনিও নয়। এবার কথা হচ্ছে যে পাকিস্তানে তো বেআইনি, পাকিস্তান কিভাবে ডিল করবে সেটা তাদের ব্যাপার, এবং পাকিস্তানি আর্মিতে তো ভয়ঙ্করভাবে রেস্ট্রিক্টেড বার করে দেওয়ার কথা। আর একটা জিনিস এখানে আছে যেটা আমার মনে হয় একটু আমল দেওয়ার প্রয়োজন আছে। এই ধরনের বিভিন্ন পর্ন সাইটে চ্যাটে কিন্তু অনেক রকম টেরর অর্গানাইজেশন তারা কমিউনিকেট করে। তো পর্ন সাইটে সে ঢুকেছে মানেই যে তার অ্যাবসলিউট পর্নোগ্রাফিক ওরিয়েন্টেশন থেকে করেছে, এইটা আরোপও হতে পারে, এটা আরোপ হতে পারে, এটা মিথ্যে হতে পারে, এটা কমিউনিকেশনের একটা জায়গাও হতে পারে। তো সেই জায়গাটাও আছে। টেররিস্টরা ইউজুয়ালি এই ধরনের একটা অড প্ল্যাটফর্ম ইউজ করে কমিউনিকেশনের জন্য, তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা টেলিফোন করে কথা বলে না। তথ্য যারা দেখছেন তারা এটা মাথায় রাখবেন, অনেকে পর্ন সাইট বা এগুলো হচ্ছে জঙ্গিদের করছে, একদম সাইকি থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন বলি আপনাকে, হ্যাঁ, কোনোভাবেই এই জিনিসগুলো ডাইভারশনারি ট্যাকটিক, এইভাবে মানে এই দিকে, হ্যাঁ আমাদের দৃষ্টিটা এইসব দিকে না যায়, একদম প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে এদের। মানে সেই ভুলটা আমরা অনেক সময় করে থাকি। আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে টার্কি একটা ইসলামিক আর্মির কনসেপ্ট আনে, সেই ইসলামিক আর্মির মধ্যে পাকিস্তান খুব একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার। কেমন, রাইল শরীফ ছিল আগে আর্মি জেনারেল, মনে আছে, পুরো ইসলামিক আর্মির দায়িত্ব চার্জটা রাইল শরীফের ওপর ছিল। বা খুব কম ইসলামিক নেশন আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। তা ইরানকে যদি আমি অফিসিয়ালি না ধরি, তাহলে একমাত্র ইসলামিক নেশন পাকিস্তান যে নিউক্লিয়ার পাওয়ার নেশন। তো সেই সব থেকে কোনোভাবে হালকাভাবে বা এই ডাইভারশনারি ট্যাকটিকে আমাদের পা দেওয়া একদমই উচিত না। সিমিলারলি উল্টো দিকে যদি দেখুন, ইন্ডিয়ান অফিসারদের মধ্যে দারুণ, আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল, মিলিটারি অপারেশনের ডাইরেক্টর জেনারেল ছিলেন আপনার রণবীর সিং, উনি পিস কিপিং ফোর্সের হয়ে রাষ্ট্রসংঘের কাজ করেছিলেন, পুরো আফ্রিকাকে ঠান্ডা করে দিয়ে এসেছিলেন। তো প্রফেশনাল দুটো দিকেই আছে, ও নিয়ে আপনি ডাইভার্ট হবেন না। আমি বলছি এখানে খুব র্যাশনালি আমাদের কমব্যাট করতে হবে সিচুয়েশনটা, দ্যাটস ইট। আর একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমাদের ফিউচারে আমি মিলিটারি দিকটা বাদ দিয়ে, এটা তো ঘটনা, সেই ভিডিওটা তো বহুল প্রচারিত, যে এই ধরনের বিষ উগড়ে দিতে পারে, তার কাছে অনেক ধরনের এরকম আমাদের মনে হতে পারে ওটা ডাইভার্ট বা অ্যাবসার্ডিটি বা অনেক কিছু হতে পারে, কিন্তু সেই সম্ভাবনাকে উড়ে দেওয়া যাবে না। ইজ দ্য মানে তার বিরুদ্ধে তাহলে কি এটা আইএসআই আর্মির মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে পাকিস্তানে? আইএসআই আর আর্মির মধ্যে ক্ষমতা এবং টাকার শেয়ার নিয়ে একটা দ্বন্দ্ব আছে, যেরকম জৈশ-ই মোহাম্মদের সাথে এলইটির আছে, এরকম দ্বন্দ্ব ক্ষমতা এবং অর্থকে নিয়ে পাকিস্তানে রয়েছে। এবং যেহেতু পাকিস্তান আর্মি একদমই প্রফেশনাল আর্মি নয়, সেই জায়গা থেকে এটাই আছে। এবং দুজনেরই টার্গেট কিন্তু ফাইনালি পাকিস্তানের রাজনৈতিক যে মানে স্পেসটা, সেইটাকে কন্ট্রোল করা। সবাই রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখে, কেউ সেনাপ্রধানটা ওখানে একটা মানে স্টেপিং স্টোন, আমি সেনাপ্রধান হয়ে রাষ্ট্রপ্রধান হব। ভারতবর্ষের সাথে পাকিস্তানি আর্মিকে একদম গুলিয়ে লাভ নেই। ভারতবর্ষের সেনা যতটা প্রফেশনাল আর্মি, মানে পাকিস্তানি আর্মি ততটাই আনপ্রফেশনাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দ্বন্দ্বটা ওদের দেশে খুব স্বাভাবিক এবং এর জায়গাটা রয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই আমরা থাকছি জনমতে, এবং আমরা প্রতি মুহূর্তে আপনাদের কাছে যেমন আপডেট দিচ্ছি এবং প্রত্যেকটা বিশ্লেষণ, তার মধ্যে পাকিস্তানের 47-এর অনওয়ার্ডস যে পাকিস্তানে পর হচ্ছে তিনবার সামরিক কু হয়েছিল, এবং কোনো পাকিস্তানের প্রধানমন্ত্রী 5 বছর শাসনকাল সম্পূর্ণ করতে পারেননি। এটাই হচ্ছে পাকিস্তান, যেখানে রাজনীতি, সংসদীয় গণতন্ত্র সবটা হচ্ছে রাওয়ালপিন্ডি থেকে নির্ধারিত হয়, অর্থাৎ সেনাবাহিনী তার সুযোগ সুবিধা সে বুঝে নেবে, বুঝে নিয়ে গোটা পৃথিবীতে সে একটা ভিকটিম কার্ড ফেলবে যে কাশ্মীর এবং হচ্ছে ভারত আমাদের সাথে এগুলো করছে। এবং ভারতের জঙ্গিবাদকে
দিয়ে ভারতকে টুকরো করা, দুর্বল করাই হচ্ছে পাকিস্তানের বৈদেশিক নীতির এক এবং মাত্র নীতি। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি এর বিরুদ্ধাচরণ করে, সে 5 বছর কি 5 দিন টিকতে পারবে না। 5 বছর যেমন কেউ টিকতে পারেনি, কাউকে বিশ্বাস করে না পাকিস্তান সেনাবাহিনী। এরকম একটা জায়গা দাঁড়িয়ে ভারত এটাকে মোকাবিলা করছিল। এবার সরাসরি অমিত শাহ বক্তব্য শুনলেন, জঙ্গিবাদ একেবারে নিকেশ করার জন্য দরকার পড়লে দীর্ঘস্থায়ী মেজারমেন্টই দিকে যাবে, কিন্তু এই অপারেশনস চলতে থাকবে এবং সেনাবাহিনীকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেই স্বাধীনতায় তারা আমাদের জন্য দেশকে কতটা নিশ্চিদ্র নিরাপত্তার দিতে পারেন সে লড়াইটা লড়ছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। আমাদের সতর্ক নজর থাকছে এবং অবশ্যই ঐক্যবদ্ধ ভারতের দিকে এক আমাদের পদক্ষেপ হিসাবে আমরা প্রত্যেকটা ঘটনাকে আপনাদের কাছে তুলে ধরব জনমতে। ধন্যবাদ অধ্যাপক আদিত্য দাস আপনাকে, অধ্যাপক প্রদীপ্ত রায় আপনাকে এবং সুচারু মিত্র তোমাকেও প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।